নমস্কার, শোনাচ্ছি শ্রী অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে। আজ উপন্যাসের তৃতীয় পর্ব। একটা হাড়গিলে পাখি অনবরত সেই থেকে ডাকছে। বাড়িটার উত্তরে মোত্রাঘাসের জঙ্গলে এখন সেখানে নানান রকম কীট পতঙ্গ উড়ে বেড়াচ্ছে। বড় বড় কুমিরের মতো দুটো গোসাপ ঝোপের ভিতর ঢুকে গেল। পাখিটা তবু ডাকছে, অনবরত ডাকছে। মালতী আতাফল গাছটার নিচে দাঁড়িয়ে সব শুনল। সে জঙ্গলের কাছে যেতে সাহস পাচ্ছে না। একাদশীর পরদিন বেশ ঝালটাল খেতে ইচ্ছা হচ্ছে, বেতের ডগা সেদ্ধ খেতে ইচ্ছা হচ্ছে। নরম নরম ডগা, একটু সর্ষের তেল এবং কাঁচা লঙ্কা হলে তো কথাই নেই। মালতী নরম বেতের ডগা কাটার জন্য আতাফল গাছটার নিচে দাঁড়িয়ে থাকল। বেত ঝোপে বোলতার চাক। ঝোপের ভিতর পাখিটার ডাকছে, অথবা সাপে যদি ছানা খায়, পাখি গিলে খায়, এমন ভয় মালতী গাছটার নিচের থেকে নড়তে পারল না। মালতীর হাতে একটা লম্বা বাঁশ, বাঁশের ডগায় সে একটা পাতলা দা বেঁধে রেখেছে। সে কেবল ইতস্তত করছিল। গাছে আতা ফুলের গন্ধ। ছোট্ট একটা বেগুন ক্ষেত অতিক্রম করে আভাদের রান্নাঘর। নরেন দাসের সারা শব্দ পাওয়া যাচ্ছে না। তাঁতের ঘরে অমূল্য তাঁত বুনছে। মাঝে মাঝে ওর মেঘভাসী গান ভেসে আসছিল। নরেন দাসের বউ আভারানী বারান্দায় বসে ভাজা কুটছে। মালতী এখনো বেতের ডগা নিয়ে ফিরছে না। সে ডাকল, মালতী, ও মালতী, বেলা বাড়ে না কমে? মালতী আতা ফুলের গন্ধ শুকতে শুকতে কেমন বিভোর। ঝোপের ভিতর পাখিটার কেমন থেকে থেকে কান্না। দূরে জব্বর হাল চাষ করছে জমিতে। এটা কি মাস? ফাল্গুন হতে পারে, মাঘের শেষ হতে পারে। মালতী দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসেব করল। এখন জব্বর অকারণে উঠে আসতে পারে, এসে বলতে পারে, মালতী দিদি, এক বদনা পানি দেন। মালতী এমন সব দৃশ্য দেখতে দেখতে অথবা শুনতে শুনতে হাঁকল, বৌদি, আমার জঙ্গলে ঢুকতে ডর করে। হাড়গিলা পাখিটা সেই থাইক্কা ডাকতাছে। হাড়গিলা পাখি ডাকতাছে তো কি? মনে হয় পাখিটারে সাপে গিলতাছে। তরে কইছে? মালতী আর কথা বাড়াল না। দেখল মালতী গোপাট পার হয়ে শামু এদিকে হেঁটে আসছে। এসে একটা কাগজের মতো কিছু ফেলুকে দিয়ে গাছের গুঁড়িতে সেঁটে দিচ্ছে। মালতী ডাকল, শামু, শামু। শামু বুঝল মালতী স্বামীর শোক ভুলে যাচ্ছে। বুঝল শৈশবে মালতী যেমন ওকে দিয়ে ঝোপ জঙ্গল থেকে চুকইর ফল আনিয়েছে, বেত ফল আনিয়েছে, অথবা শাপলা শালুকের দিনে যেমন শামু কত ফুল ফল তুলে দিত, তেমনি আজ হয়তো কিছু তুলে আনতে বলবে। সে গাছের নিচ থেকেই হাত তুলে জবাব দিল, বলল, আইতাসি, ইস্তাহারটা ঝুলাইতে দে। মালতী সেই আগের মতো গলা ছেড়ে কথা বলল, কিসের ইস্তাহার রে শামু? লীগের ইস্তাহার। আরে আমার লীগ, আগে শোন তো, পরে লীগ করবি। শামু কাছে এলে বলল, দুইটা বেতের ডগা কাইটটা দে। বলে দা এবং বাঁশটা সে শামুকে এগিয়ে দিল। শামসুদ্দিন দাটা বাঁশের আগায় শক্ত করে বাঁধল। তারপর ঝোপের পাশে গিয়ে দাঁড়ালো। হাড়গিলা পাখিটা আর ডাকতে পারছে না, কেমন নিভে আসছে। থেকে থেকে অনেকক্ষণ পর পর ডাকছে। ঝোপ জঙ্গল ভেঙে ভিতরে ঢুকলে কিছু পোকা উড়ল এবং শরীরে মুখে বসল। সে পোকামাকড় শরীর থেকে উড়িয়ে দিয়ে দুটো কচি বেতের ডগা কেটে আনল। দেখ, আর লাগবো নাকি? না। মালতীর দাটা এবং বাঁশটা শামুকে মাটিতে রাখতে বলল। শামু বাঁশটা মাটিতে রেখে দিল। মালতী আলগা করে তুলে নিয়ে হাঁটছে। শামু পেছনে পেছনে আসছে। মালতী মুখ না ঘুরিয়েও তা টের পেল। দাটা শামু বাড়ি রেখে যাক, মালতীর এমন ইচ্ছা। যেতে যেতে মালতীর মনে হলো শরীরে ব্লাউজ নেই, খালি গা, পিঠ বুক খালি। বারবার সে কাপড় সামলেও যেন শরীর ঢেকে রাখতে পারছে না। মানুষটা পেছনে আস্তে আস্তে ওর শরীর থেকে আতা ফুলের সুবাস নিচ্ছে। সুবাস নিতে নিতে মানুষটা কতদূর পর্যন্ত যাবে
টের পাচ্ছে না। মালতী তাড়াতাড়ি কাপড়ের আঁচলটা চাদরের মতো করে শরীর ঢেকে দিল। পেছনে শামু আসছে ভাবতেই শরীরে কি যে এক কোড়া পাখি আছে, সময় অসময় কেবল ডাকে। কোড়া পাখিটা ডেকে উঠতেই মালতীর গা কাঁটা দিল। সুতরাং সে পিছনের দিকে না তাকিয়েই বলল, শামু রে শামু, তোরা আসতে হইব না, তুই বাড়ি যা। শামু নিঃশব্দে দাঁটা নরেন দাসের বারান্দায় রেখে মাঠে নেমে গেল। মালতী বেতের খোল তুলতে তুলতে কেমন অন্যমনস্ক হয়ে পড়েছে। কচি কচি নরম শাঁস, সেদ্ধ দিলে একেবারে মাখনের মতো নরম। আতপ চালের সুগন্ধ, সামান্য ঘি আর বেতের ডগা সেদ্ধ বৈধব্যের এক মনোরম ভোজ্যদ্রব্য। একাদশীর পরদিন এমন নরম ডগা পেয়ে মালতীর জিভে জল এসে গেল। সঙ্গে সঙ্গে শৈশবের কিছু ছবি ওর চোখের উপর ভেসে উঠল। শামসুদ্দিন, রস, রঞ্জিত কতদিন মালতীকে মাঠ থেকে ম্যাজেন্টা রঙের চুকোইর ফল এনে দিয়েছে। তারপর কোনো কোনো ঋতুতে বেত ফল, লটকন ফল, এমনকি বকুল ফলের জন্য ওরা পরস্পর প্রতিযোগিতা করত। এমন সব সুখ স্মৃতিতে দিনটা কাটলেও রাত কাটতে চায় না মালতী। জানলা খোলা রেখে কেবল সাদা জ্যোৎস্নায় মাঠ দেখতে ভালোবাসে। মাঝে মাঝে সেই জ্যোৎস্নায় এক দানবের মতো মহাকাল, কি যে এক মহাকাল, কি যে তার মুখবেদান, রাঙা জবাল্লাখান চক্ষে ঠোঁট বেদান কইরা রাখে। রাক্ষসী একতারে তারা কইরা মারে। সারা রাত তখন ঘুম আসে না মালতীর। শেষ রাতের দিকে ঘুম আসে। যখন ঘুম ভাঙে তখন ভোরের সূর্য অনেক উপরে। আভারানী ডেকে ডেকে হয়রান। নরেন দাস তাঁত ঘর থেকে হাঁকবে, অরে ঘুমাইতে দাও, এত বড় শোকটা ওরে ভুলতে দাও। ঘুমের ভিতর এক সুখ পাখি মালতীর কেবল কাইন্দা কাইন্দা মরে। জলে নাও ভাসাও রে, আমারে লইয়া যাও বিলের জলে, দুই বাবরি আন্ধাই রে। মালতী আতা বেড়ার ফাঁক দিয়ে দেখল শামু নিঃশব্দে কখন চলে গেছে। তাঁত ঘরে চরকার শব্দ, মাকুর শব্দ। উঠোনে ধানের মলন দিচ্ছে মঞ্জুর। 4টা বড় বড় মেলার গরু মলনে তুলে দিচ্ছে। দীর্ঘ 2 মাস পর মালতীর চোখ এই আকাশ এবং ধরণীকে প্রীতিময় ভেবে খুশি। ভোরে সেজন্য শামুকে চিৎকার করে ডাকতে পারল। কতকাল পর যেন সে এই মাটির মতো ফের সুজলা সুফলা, অথবা যেন দুঃখের ভারে নিয়ত ভুগতে নেই, সে খুব খুশি খুশি মুখে অনেকদিন পর আঁচলে মুখ মুছল। অনেকদিন পর সে ছুটে গেল পুকুরের পাড়ে, পেয়ারা গাছের নিচে। গাব গাছের ছায়ায় দাঁড়িয়ে দেখল গাছে কোনো পাকা গাব আছে কিনা। থাকলে সে কোটা দিয়ে গাব পারবে। তারপর গাবের বিচি চুষতে চুষতে স্বামীর ঠোঁট অথবা জিভে কি ভয়ঙ্কর স্বাদ। সে গাছের নিচে দাঁড়িয়ে একটা পাকা গাব খুঁজে পেলে ফুটফাট বিচি বাতাসে ওড়াবে। গাবের পাকা পিছল বিচি আর স্বামীর ঠান্ডা জিভ চুষতে যেন এক রকমের। একটা পাকা গাব খাবার জন্য সুন্দর কচি মুখটা কেমন লাল হয়ে উঠল। বিধবা মালতী গাছের নিচে দাঁড়িয়ে এখন গাছ দেখছে কি পাখি দেখছে বোঝা যাচ্ছে না। না, গাছে একটাও পাকা গাব নেই। শীতকাল শেষ হলে পাকা গাব আর গাছে থাকে না। সে বাড়ি উঠে এলে দেখল আভারানী। মালতী কি খাবে, কি খেতে ভালোবাসে। বিধবা মানুষের কি আর রান্না। তবু যত্ন নিয়ে সাদা পাথরে মালতীর জন্য তরকারি কেটে রাখছে। মালতী চুপচাপ বৌদির পাশে ঘন হয়ে বসল। বলল, শামু আগের মতোই আছে বৌদি। ডাকলাম আর দৌড়াইয়া আয়সা পড়ল। বেতের ডগা কাইটা দিল। আভারানী বলল, শামু কি একটা পাস দিল না? শামু ওর মামার বাসায় থাইক্কা পাস দিল। তোমাগো জামাইয়ের কাছে কতদিন ঘুরছে একটা চাকরির লইগা। চাকরি একটা দেখছিল, কিন্তু বৌদি কি যে হইল। মালতী এই পর্যন্ত বলে আর প্রকাশ করতে পারল না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলো। বৌদি, আমার যে আর বাঁচতে ইচ্ছা হয় না। আভারানী বলল, কান্দিস না। বৌদিকে মালতী কাজে সাহায্য করছে। ধীরে ধীরে সে বেতের কিছু ডগা কুচি করে দিল। এই সব করতে করতে মনের ভিতর সেই সব বিষদৃশ্য ঘটনা উঁকি মারলে চুপচাপ হয়ে যায় মালতী। বড় বড় চোখে সংসারের সব কিছু দেখে এবং বড় অর্থহীন মনে হয়।
চুপচাপ বসে থাকলেই স্বামীর নানান রকমের ছোটখাটো মান অভিমানের কথা মনে হয়। জলে চোখের কোণটা ভিজে যায়। মালতীর এখন আর কিছুই ভালো লাগলো না। সুতরাং বারান্দা থেকে উঠে ফের বেগুন ক্ষেত অতিক্রম করে যেখানে হাড়গিলে পাখিটা ডাকছিল সেদিকে হেঁটে গেল। নির্জন এই জায়গাটুকু ওর ভালো লাগছে। সে অন্যমনস্কভাবেই লেবু গাছ থেকে দুটো পাতা ছিঁড়ল। পাতা দুটো মুচড়ে গন্ধ নিল এবং অকারণ জঙ্গলে বসে প্রিয়তমের চোখ মুখ ভাবতে ভাবতে, আহা কত বিচিত্র সব মধুর স্মৃতি। শেষে আরও কি সব ভেবে ভেবে উদাস। এখান থেকে হিজল গাছটা স্পষ্ট দেখা যাচ্ছে। পথ ধরে যারা গেল তারা সকলেই ইস্তাহারটা ঝুলতে দেখল। যারা পড়তে পারছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্তাহারটা পড়ছে। শামু বেকার, সুতরাং লীগের পাণ্ডা। শামু গাছে গাছে, মুসলমান গায়ে গায়ে এই ইস্তাহার ঝুলিয়ে শান্তি পাচ্ছে। মালতীর বড় ভয়ঙ্কর ইচ্ছা ইস্তাহারটা পড়ে দেখে। শামু ইস্তাহারে কি লিখেছে, অথবা ধীরে ধীরে গিয়ে সকলের অলক্ষ্যে সন্তর্পণে ছিঁড়ে দেয়। ছিঁড়ে দিলে কেউ টের পাবে না। শামু টের পেলে শুধু বলবে, এডা করলি কেন? কেন করুম না? দেশটা কেবল তোর জাত ভাইদের। কেন আমার জাত ভাইদের হইব? দেশটা তোর আমার সকলের। তবে কেবল ইসলাম ইসলাম করস কেন? করি আমার জাত ভাইরা বড় বেশি গরু ঘোড়া হইয়া আছে। একবার চোখ তুইলা দেখ, চাকরি তগ, জমি তগ, জমিদারি তগ, শিক্ষা দীক্ষা সব হিন্দুদের। হইছে। মনে মনে মালতী ফয়সালা করে ইস্তাহারটার দিকে হাঁটতে থাকল। ইস্তাহারটা ঝুলছে। সামনের দুটো ধান জমি পার হলেই গাছটা নরেন দাসের। যেন এই গাছে ইস্তাহার ঝুলানোর উদ্দেশ্য মালতীও একবার পড়ে দেখুক। ইসলাম বিপন্ন। এই বিপন্ন সময় থেকে জাতিকে উদ্ধার করতে হবে। এখন মাঠ ফাঁকা। ধান গাছ, কলাই গাছ, এমনকি মটরের জমি ফাঁকা। কিছু তামাকের ক্ষেত, পেঁয়াজের ক্ষেত। সে হেঁটে যাবার জন্য আলে আলে গেল না। সবাই জমি চাষ করে রেখেছে। শুকনো জমি, বড় বড় ঢেলা মাটির। জমি ভেঙে সে সোজা হেঁটে গেল। হাঁটুর উপর কাপড় তুলে দ্রুত গাছটার দিকে এগিয়ে যাচ্ছে। মাটিতে পায়ের ছাপ এবং আকাশ কতদিন পর নীল স্বচ্ছ। মালতী গাছটার দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। হাওয়ায় চুল উঠছে। পাশের জমিতে একদা রস এবং বুড়ি ডুবে মরেছিল এমন এক স্মৃতির উদয় হতে সে স্বল্প সময়ের জন্য এখানে দাঁড়ালো। যেন কোনো এক অশ্রু জল নিরপেক্ষ ভালোবাসার বৃত্ত এই জমিতে দীর্ঘদিন পত্তন করে রেখেছে মানুষেরা। সে হাঁটতে থাকল। ইস্তাহারটা এখনো বাতাসে নড়ছে। গাছটার নিচে দাঁড়িয়ে মালতী ইস্তাহারটা পড়তে পড়তে উত্তেজিত। হক সাহেব নতুন নতুন কথা বলছেন। নাজিমউদ্দিন সাহেবের একটা ছবি ইস্তাহারের এক কোণে। মালতী এ সময় দেখল দূরের সব জমিতে হাল চাষ হচ্ছে। ওরা হাল চাষ করছে এবং গান গাইছে। শামসুদ্দিনের এই বিদ্বেষ মালতীর ভালো লাগলো না। সে এদিক ওদিক তাকিয়ে সন্তর্পণে ইস্তাহারটা গাছ থেকে টেনে তুলে ফেলল। তারপর হন হন করে বাড়িতে উঠে এসে যেখানে হাড়গিলে পাখিটা সে সকাল থেকে ডাকছে সেখানে দাঁড়িয়ে থাকল। স্বামীর মুখ মনে হতেই সে চিৎকার করে বলতে চাইল, আমি ঠিক করছি শামুরে, তোর সর্দারি আমার ভালো লাগে না। তুই তো ভালো মানুষ আছিলি রে। হাড়গিলে পাখিটা আবার ডাকতে শুরু করেছে। কুহক কুহক ডাকছে। ঝোপের কোথায় যে শব্দটা উঠছে, কিসের জন্য যে পাখিটা অনবরত ডাকছে মালতী বুঝতে পারল না। শব্দটা মনে হয় বড় দূর থেকে ভেসে আসছে। মোত্রা ঘাসের জঙ্গলে জল নেই। জল নেমে গেছে। গাছের গুঁড়িতে হলদে মতো দাগ। সে ডাকটা কোথায় উঠছে, কেন পাখিটা নিরন্তর ডেকে চলেছে দেখার জন্য বেগুন খেতে বসে ঝোপের ভিতর উকি দিল। পাখিটা ডাকছে, অনবরত ডাকছে। নিশ্চয়ই ওর কোনো অসহ্য কষ্ট। সে নানাভাবে উকি দিতে চাইল। কখনো বেত পাতা সরিয়ে, কখনো জঙ্গল ফাঁক করে, কখনো সে মাটির সঙ্গে মিশে গিয়ে ঝোপে জঙ্গলে পাখিটা কোথায় আছে দেখার জন্য উদ্গ্রীব হল। সে মোত্রা ঘাসের জঙ্গলে ঢুকে গোড়ালি তুলে উঁকি দিল। ওখানে নেই পাখিটা। শব্দটা যেন ঝোপের গহন অবস্থান থেকে আসছে।
সে বাড়ি থেকে কোটা এনে ভিতরটা খোঁচা দিয়ে দেখবে এই ভেবে চোখ ফেরাতেই দেখল ভীষণ কালো রঙের একটা পানুস সাপ ঠেলে ঠেলে ঘন ঝোপে ঢুকে যাবার চেষ্টা করছে, কিন্তু নড়তে পারছে না। কেমন লাল, ঠিক বেদানার কোয়ার মতো চোখ নিয়ে মালতীকে দেখছে। পাখিটার প্রায় অর্ধেকটা শরীর সাপটার মুখে এবং গলায়। এত বড় পাখিটাকে কি করে গিলছে দেখো। মালতী ভয়ে চিৎকার করে উঠল, বৌদি দেখেন আইসা কাণ্ড, হাড় গিলে পাখিরে পাঁচশা সাপটা কি কইরা গিলতাছে। আল মরা তরে খাইব বলে আভারানী ছুটে এসে হাত ধরে টেনে আনলো মালতীকে। আর মালতী জমিতে উঠেই দেখল শামু এদিকেই হনহন করে আসছে। মুখে ওর কার্তিক ঠাকুরের মতো সরু গোঁফ এবং সমস্ত অবয়বে অভিমানের চিহ্ন। শামসুদ্দিন মালতীর মুখোমুখি এসে দাঁড়াল। নরেন দাসের বউ অদূরে ভীত সন্ত্রস্ত, অথচ দেখল শামু অত্যন্ত বিনীত। ক্ষতবিক্ষত এমন স্বর গলায় বলছে, তুই ইস্তাহারটা ছিঁড়লি কেন মালতী? ছিঁড়লাম, হয়েছেটা কি? তুই জানোস না ঢাকা থাইক্কা কত কষ্ট কইরা এগুলো আনাইতে হয়? কোনো দিন আর ছিঁড়বি না। ছিঁড়ুম, 100 বার ছিঁড়ুম। এমন কথা বলার ইচ্ছা হলো মালতীর, কিন্তু শামুর মুখের দিকে তাকিয়ে বলতে পারল না। সে এবার কি ভেবে বলল, দেখছস কত বড় হাড়গিলা পাখিটারের সাপটা ধইরা খাইতাছে। শামসুদ্দিন তাড়াতাড়ি পিছনের দিকে ঘুরে দাঁড়ালো এবং দেখল সাপটা এবার পাখিটাকে প্রায় গিলেও এনেছে এবং গিলে ফেলতে পারলেই টেনে টেনে শরীরটা এদিকে নিয়ে আসবে। আর যদি কোনো কারণে সাপের মুখ থেকে পাখি ফসকে যায় তবে আর নিস্তার নেই। শামু এবার ধমক দিল, এই ছেড়ি, ভয় ডর নাই, যা বাড়ি যা। আরে আমার শাসক রে। মালতী কিঞ্চিত দজ্জাল মেয়ে মানুষের মতো গলার স্বর করতে চাইল, কিন্তু না পেরে হো হো করে হেসে দিল। হিটকানি থাকবো না মালতী, মুখ থাইক্কা আহার ছুঁইটা গেলে সাপের মাথা ঠিক থাকে না। মানুষের মাথা ঠিক থাকে? শামসুদ্দিন কেমন ছোট চোখ করে তাকালো। মালতীকে দেখল। মালতীর শরীরে পূবের দেশ থেকে বন্যা আসার মতো অথবা উজানি নদীর মতো রূপ লাবণ্যের ঢল নেমেছে। বিধবা হলে কি যুবতী মাইয়ার শরীর রূপের সাগরে ভাইসা যায়? মালতীকে শামু শেষ পর্যন্ত বলল, যা বাড়ি যা, জঙ্গলে আর খাড়াইয়া থাকতে হইব না। মালতী নড়ল না। মালতী ফের ঝোপটার ভেতর উঁকি দিল। একটা শুকনো ডালে সাপটার শরীর পেঁচিয়ে রেখেছে। লাল চোখ দুটো বেদানার কোয়ার মতো উজ্জ্বল। ওরা একটু দূরে এসে দাঁড়ালো। ওরা এখন কথা বলছে না, পাখিটাকে সাপের গলায় অন্তর্হিত হতে দেখছে। গলাটা ফুলে ফুলে সহসা সরু হয়ে গেল। তারপর সাপটা মৃতের মতো ডালে ঝুলতে থাকলো একসময়। পরদিন ভোরে মালতী সকালে উঠে হাঁসগুলোকে তাড়িয়ে তাড়িয়ে পুকুরে ফেলল। একটা গাছের গুঁড়িতে বসে জলে নিজের প্রতিবিম্ব দেখল। শরীরে সাদা থান, শরীরের লাবণ্য এই কাপড়ের বিষদৃশ্য রঙে চাপা পড়ছে না। মালতীর সোনার শরীর, প্রজাপতির মতো মন, অথচ রাতে গভীর ঘুমের জন্য এ সময় গাছের গুঁড়িটার মতো মনটা বড় নির্বোধ। পায়ের পাতা ডুবিয়ে গাছের গুঁড়িতে বসে আছে। হাঁসগুলি জলে নেমেই এখন সাঁতার কাটবে এবং এক রকমের খেলা। ওরা জলে ভেসে ভেসে অথবা ডুবে ডুবে অনেক নিচে চলে যাচ্ছে এবং ভেসে উঠেই পুরুষ হাঁসটা অন্য হাঁসগুলিকে তাড়া করছে, অথবা পুরুষ হাঁসটা ছুটে ছুটে, যেমন তার মানুষ তাকে ছুটে ছুটে ঘরের ভিতর অথবা বাগানের ভিতর, এবং রাত গভীর হলে লুকোচুরি খেলা, ছুঁই ছুঁই খেলা খেলতে খেলতে যখন আর ছুটতে পারত না, তখন মানুষটা তাকে সাপটে ধরত এবং পাঁজা কোলা করে নিয়ে যেন কোনো এক পাহাড়ে অথবা নদীর পাড়ে চলে যেতে চাইত। কি যে সুখ সুখ খেলা! হাঁসগুলি এখন তেমনি সুখ সুখ খেলা খেলছে। মালতীর পা ক্রমে স্থির হয়ে আসছে, শরীর শক্ত হয়ে আসছে। সুন্দর পা ওর জলের নিচে মাছরাঙার মতো ক্রমে ডুবে যাচ্ছিল। কেবল থেকে থেকে রঞ্জিতের কথা মনে পড়ছে। সে তখন বালক ছিল, ঠাকুরবাড়ির বড় বউর ছোট ভাই। সে এখন কোথায় আছে কে জানে। শুনেছে সে এখন নিরুদ্দেশ, কেউ তার খোঁজ রাখে না। পুকুরের ওপাশের ঝোপটায়
একটা বড় মাছ নড়ে উঠল। কৈশোরে মালতী মাছ ধরত। যখন বর্ষাকাল, যখন গয়না নৌকায় বাদাম উঠত, ঝোপে জঙ্গলে টুনি ফুল ফুটে থাকত, তখন এই ঘাটে কত যে চেলা মাছ, ডারকিনা মাছ এবং শাড়ি পরা পুঁটি মাছ। মালতী সরু ছিপ দিয়ে বর্ষাকালে শাড়ি পরা পুঁটি মাছ ধরত। একদিন নির্জন বিকেলে রঞ্জিত পাশে দাঁড়িয়ে মাছ ধরতে ধরতে ফিসফিস করে বলেছিল, যাবি যাবি মালতী? মালতী জানত রঞ্জিত এই কথায় কি বলতে চায়। সে অবুঝের মতো চোখে মুখে এক বোকা ভাব ছড়িয়ে রাখত। রঞ্জিত আর বলতে সাহস পেত না। মালতী গাছের গুঁড়িতে বসে থাকল। উঠতে ইচ্ছা করছে না। পুকুরের জল নিচে নেমে গেছে, সুতরাং গাছের গুঁড়িটাকেও গড়িয়ে গড়িয়ে নিচে নামানো হয়েছে। গাছের গুঁড়িটা ছিল সিঁড়ির মতো। সেই কবে গুঁড়িটা এখানে ছিল? রস, রঞ্জিত, শামু বর্ষায় গুঁড়ি থেকে জলে লাফ দিয়ে পড়ত, ডুবত, ভাসত, অথবা সাঁতার কেটে বর্ষার জলে ঝোপে জঙ্গলে লুকিয়ে মালতীকে ভয় দেখাত। রাতের কিছু কিছু স্বপ্ন, পুকুরের জল, হাঁসগুলির সুখী জীবন, সামনের মাঠ এবং জব গমের ক্ষেত, কিছু কৃষকের এক সুরে ফসল কাটার গান, সব মিলে মালতীকে কেমন আচ্ছন্ন করে রাখছে। রাতের কিছু স্বপ্ন অস্পষ্ট স্মৃতির মতো। প্রিয়তমের মুখ গন্ধ পাদালের ঝোপ থেকে যেন উঁকি মারছে। প্রকৃতির নীরবতা এবং ভোরের এই মাধুর্য মালতীকে ক্লিষ্ট করছে। হিজল গাছে শামু ইস্তাহার ঝোলালো। দেশটা দিন দিন যে কি হয়ে যাচ্ছে। মালতী এবার পুকুর থেকে হাত মুখ ধুয়ে উঠে এলো। প্রিয়তমের মুখ স্মৃতির অতল থেকে তুলে এনে ঈশ্বরের নাম স্মরণ করতে গিয়ে দেখল চোখের জল মালতীর। নরেন দাস ফিরছে পশ্চিম পাড়া থেকে, ওর হাতে গলদা চিংড়ি। সে দেখল মালতী দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন নিবিষ্ট মনে হাঁসগুলির সাঁতার কাটা দেখছে। কেমন অন্যমনস্ক মালতী। নরেন দাস ইচ্ছে করেই গলায় একরকমের উপস্থিতির শব্দ করল, এবং যখন দেখল সংকোচে মালতী এতটুকু হয়ে গেছে, কি যেন তার ধরা পড়ে গেছে ভাব। এই যে খেলা, হাঁসের খেলা, খেলা তার ইহজীবনে আর বুঝি হবে না, সব শেষ। কেমন সে বিহ্বলভাবে তাকালো। নরেন দাসও কেমন সরল বালকের মতো, যেন কিছু বুঝতে পারেনি এমন চোখ নিয়ে তাকালো। বলল, দেখ দেখ কত বড় ইছা মাছ ধইরা আনলাম। মাছগুলি ভাতে সিদ্ধ দেইস। কিন্তু তখনই মনে হলো দাসের বোন মালতী বিধবা। সে একটা বড় দীর্ঘশ্বাস চেপে বাড়িতে উঠে গেল। মালতী দাদার সঙ্গে পুকুর পাড় থেকে উঠে যাবার সময় বলল, দাদা রে, শামু হিজল গাছটাতে ইস্তেহার ঝোলায়, অরে বারণ কইরা দেইস। বারণ কইরা দিলে অন্যখানে ঝোলাইব। মালতী বুঝল প্রতিবাদে নরেন দাস যথার্থই অক্ষম। সুতরাং মাসখানেক পর শামসুদ্দিন যখন ফের ইস্তেহার ঝোলাতে এলো, মালতী মাঠ পার হয়ে নেমে গেল। বলল, ইস্তেহার ঝুলাইবি না? কেন? গাছটা আমার দাদার। তা হয়েছে কি? তোর গাছ থাকলে সেখানে ঝুলাইয়া দে। আমার গাছ এটা, তুই যা করতে পারিস করবি। বড় বড় কথা কইবি না শামু। অদিনের পোলা, অখনি মাতব্বর হইয়া গেছস, নাকে তোর দুধের গন্ধ আছে। তোর নাকে কিসের গন্ধ হলো ছেড়ি? বলে ইস্তাহারটাকে গাছে উঠে অনেক উপরে ঝুলিয়ে দিল। নেপার, কত তোর ক্ষমতা দেখি। আইসা। মালতী হন হন করে বাড়ি উঠে গেল। গাব গাছটার নিচে এসে দাঁড়ালো। শামু মালতীর এই রাগ দেখে মনে মনে হাসল। মালতী আগের মতোই জেদি একগুঁয়ে মালতী, কিন্তু মনের ভিতর কি এক শপথ সবসময় কাজ করছে। গায়ে উঠে যাবার সময় ওর চোখ মুখ দৃঢ় দেখালো, অথচ গায়ের সবুজ বন ঝোপ দেখে মনটা আর্দ্র হয়ে উঠেছে। মালতীর শস্যদানার মতো রং শরীরের। তাছাড়া শৈশবের কিছু কিছু প্রীতিপূর্ণ ঘটনা, স্বামীর সাম্প্রদায়িক মৃত্যু এবং বৈধব্য বেশ, সব মিলে মনে এক অপার বেদনা সঞ্চার করছে শামুর। এই উগ্র জাতীয়তাবোধ ওর ভালো লাগলো না। সে ছুটতে থাকলো। সে আর হিজল গাছে ইস্তাহার ঝুলাবে না।
অন্য কোনোখানে গিয়ে ইস্তাহারটা টাঙিয়ে দেবে। সে ছুটে মাঠে নেমে দেখল হিজল গাছের নিচে মালতী, একটা লম্বা বাঁশ দিয়ে, মনে হয় ওর সেই বাঁশটা যা দিয়ে বেতের ডগা কেটে দিয়েছিল, মালতী টেনে ইস্তাহারটা নামাচ্ছে। কেমন পায়ের রক্ত সব শামুর মাথায় উঠে এলো। উত্তেজনায় অধীর শামু স্থির থাকতে পারল না। কাছে এসে রুষ্ট মুখে দাঁড়াতেই মালতী হেসে দিল। কি দেখলি পারতে পারি কিনা? মালতীর এই উচ্ছলতাকে অপমান করা স্পৃহা শামুর। এই প্রবঞ্চনামূলক ঘটনাতে সে নিজের দুর্বলতাকে দায়ী করে অত্যন্ত দৃঢ় এবং রুক্ষ কণ্ঠে বলল, তুই না বিধবা হইছস মালতী? এই হাসি তোর মুখে ভালো লাগে না। শামুরে! মালতী ইস্তাহার সহ ঢলে পড়ার মতো গাছের গুড়িতে বসে পড়ল। এক শিশু সুলভ কান্নায় ভেঙে পড়ছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বিধবা মানুষের হাসতে নেই। মালতী বিধবা। শামু বারবার কথাটা মনে করিয়ে দিল। শামু মালতীর এমন চোখ মুখ সহ্য করতে না পেরে গাঁয়ের দিকে হেঁটে যাচ্ছে। মালতী ক্রমে শান্ত হয়ে এলো। পায়ের কাছে ইস্তাহার, ফাঁকা মাঠ। সে এবার মুখ তুলে দেখল শামু নেই। দূরে সে গ্রামের দিকে উঠে যাচ্ছে। কিছু মেলার গরু যাচ্ছে, গলায় ওদের ঘণ্টা বাজছে। কিছু লটকন গাছ, এখন বসন্তকাল বলে গাছে কোনো ফল নেই। নানান রকম পাখি উড়ে এসেছে এ দেশটায়। বিলের জল কমে গেছে। সেই বড় বিলে বাবুদের হাতি আসার কথা, কারণ এ সময় বিলের জলে নানান রকমের হাঁস উড়ে আসবে। ওর মনে হলো অনেক দিন ধরে সে সেই হাতি, মোড়াপাড়ার হাতির গলায় ঘণ্টা বাজতে শুনছে না। এই হাতি দেখলে সে সাহস পায়। তারপর এ অঞ্চলের ঘাস, ফুল, পাখি চৈত্রের গরম বাতাস সহ্য করে কালবৈশাখীর অপেক্ষাতে থাকল। এখন মাঠ খাঁ করছে। আকাশ কাঁসার বাসনের মতো রঙে ধূসর হয়ে আছে। কিছু পাকপাকালি আকাশে উড়লে মনে হয় খড়কুটো উড়ছে, যেন এই মাঠ এবং নদী আর তরমুজ ক্ষেত সব পুড়ে ছারখার হয়ে যাবে। সূর্যের রং কমলার খোসার মতো। পলাশ গাছ ন্যাড়া ন্যাড়া, শিমুল গাছে নতুন পাতা এসেছে। ধানের ক্ষেত, কলাইয়ের ক্ষেত সব এখন চাষবাসের উপযোগী। এ সময় চাষ দিয়ে রাখলে ফলন ভালো হবে, আগাছা জন্মাবে না। ঠাকুর বাড়ির ছোট ঠাকুর জমিতে হাল চাষ কেমন হচ্ছে দেখে ফিরছেন। মালতী ঠাকুর বাড়ির ধনকর্তার ছোট ছেলে সোনাকে কোলে নিয়ে আ করে তুতা করে কি আমার সোনারে ধন রে বলে গাছের নিচে দাঁড়িয়ে বিকেলের হাওয়া খাচ্ছিল। মাঝি বাড়ির শ্রীশচন্দ্র দন্দির হাটে যাবে। নরেন দাসকে এক বান্ডিল সুতা কিনে দেবে, সেসব জেনে যাওয়ার জন্য এদিকে হেঁটে আসছে। মালতীকে দেখে বলল, তোর দাদায় কই? মালতী বলল, দাদায় টানা হাঁটতাছে। আপনার শরীর ভালো তো কাকা? জবাবে শ্রীশচন্দ্র বলল, এই আছে একরকম। হাটের সুখ এখন নাই ল মা। পরাপরদির বাজার সব মুসলমানরা এক কাট্টা। ওরা ঠিক করছে হিন্দুগো দোকান থাইকা আর কিছু কিনব না। কি যে হইল দেশটাতে! মালতী একটা পলাশ গাছ দেখতে দেখতে এমন ভাবল। সোনা ওর বুকে লেপ্টে আছে, ঘুমাবে বোধহয়। ঠান্ডা হাওয়া দিচ্ছে সর্বত্র, শরীর ঠান্ডা হচ্ছে। শরীর এবং মন দুই হালকা বোধ হচ্ছে। শামু ঢাকা গেছে। এ পাড়াতে শামু অনেক দিন আসছে না, হয়তো অনুশোচনার জন্য আসছে না। এমন যখন ভাবছিল মালতী, তখনই দেখল একজন মিয়া মাতব্বর গোছের মানুষ হিজল গাছটার নিচে এসে দাঁড়ালো। লম্বা একটা ইস্তাহার গাছে ঝুলিয়ে দিল। মিয়ার পরনের তফন, গায়ে জোব্বা এবং গালে দাড়ি। মালতী বাড়ির শেষ সীমানা পর্যন্ত এলো, অথচ মাঠে নেমে যেতে সাহস পেল না। ইস্তাহারটা ঝুলিয়ে মানুষটি নিজের গায়ে উঠে গেল না। কে এই মানুষ? মালতী দূর থেকে কিছুতেই চিনতে পারল না। ইস্তাহারটা এখন গাছের ওপর নিশানের মতো উঠছে। মানুষটা মালতীদের বাড়ির দিকে উঠে আসছে। নরেন দাসের ভিতর বাড়ির রাস্তা ধরে উঠে আসছে। মালতী ভাবল,
দাদাকে ডাকবে, বলবে, দেখছস দাদা, একটা মিয়া মানুষ বাড়িতে উইঠা আইতাছে। কিন্তু কাছে আসতেই, ও মা, এ কি তাজ্জব! শামু ওর কার্তিক ঠাকুরের মতো গোঁপ চেঁচে ফেলে গোটা গালে মৌলবী সাহেবের মতো দাড়ি রেখেছে। মালতী সহসা কোনো কথা বলতে পারল না। শামুকে আর শামু বলে চেনা যাচ্ছে না। সে যেন কেমন ওর কাছে একেবারে অপরিচিত মানুষ হয়ে গেছে। শামু পর্যন্ত মালতীকে চিনছে না এমন ভাব চোখে মুখে। সে সোজা উঠে আসছিল, কথা বলছিল না, চোখ মুখ শান্ত। সে কেমন বুক ফুলিয়া হেঁটে গেল। মালতী এবার রাগে দুঃখে চিৎকার করে উঠল, দাদারে দেইখা যা, কোনখানকার কোন মিয়া বাড়ির ভেতর দিয়া যাইতাছে। নরেন দাস দূরে তানা হাঁটছিল। সে দূর থেকে মানুষটাকে চিনতে পারল না। সে ফ্রেমটা মাটিতে রেখে গাব গাছটার নিচে তাকাতেই দেখল যথার্থই একজন মিয়া মানুষ মোত্রা ঘাসের জঙ্গল পার হয়ে বাড়ির দিকে উঠে আসছে। সে চিৎকার করে ডাকল, অ মিয়া, ঠ্যাং ভাইঙা দেমু, পথ দেইকা হাঁটতে পারো না? সদরন্দন নাই তোমার? আর মালতী গাব গাছটার গুঁড়িতে দাঁড়িয়ে হাহা করে হেসে উঠল। মালতী প্রতিশোধের ভঙ্গিতে গাছের কাণ্ডে হেলান দিয়া দাঁড়িয়ে আছে। সারা মুখে মনে প্রতিশোধের স্পৃহা। সোনা সেই হাসি শুনে কেমন চমকে গেল ঘুমের ভিতর। সে কোলের ভিতর ধরফর করে জেগে উঠল। সোনা এখন কাঁদছে, এবং কয়েক মাস আগে এই জঙ্গলে একটা পানস সাপ একটা হাড়গিলে পাখিকে গিলে অনেকক্ষণ শুকনো ডালে মৃতের মতো পড়েছিল। এইসব দৃশ্য মনে হওয়ায় মালতীর আকাশ দেখার ইচ্ছা হলো। নিচে এই মাঠ, ধরণীর সুখ দুঃখ, মৃত পলাশের ডাল, আর কোলে ধনকর্তার ছোট ছেলে সোনা, সব মিলে মালতীকে কেমন অসহায় করে তুলেছে। শামসুদ্দিন ততক্ষণে সদর রাস্তায় উঠে গেছে। সে একবার ফিরে পর্যন্ত তাকালো না। মালতীর মনে হলো অনেক দিন পর বড় মাঠ পার হতে গিয়ে সে পথ হারিয়ে ফেলেছে। এভাবে এ দেশে বর্ষাকাল এসে গেল। বর্ষাকাল এলেই যত জমি জায়গা, খাল বিল সব জলে ডুবে যায়। শুধু গ্রামগুলো দ্বীপের মতো ভাসতে থাকে। বর্ষাকাল এলেই গ্রাম থেকে বড় বড় নৌকা যায় উজানে। খাল বিল মাঠে বড় বড় মাছ উঠে আসে। ধান খেতে কোড়া পাখি ডিম পাড়ার জন্য বাসা বানায়। আত্মীয় কুটুম যা কিছু এ অঞ্চলে এ সময় বাড়ি বাড়ি আসতে থাকে। শাপলা শালুক ফুটে থাকে জলে। জলপিপি শালুক ফুলের ওপর সন্তর্পণে এক পা তুলে শিকারের আশায় জলের দিকে চেয়ে থাকে। বর্ষাকাল এলেই বুড়োকর্তা মহেন্দ্রনাথ ঘরে আর বসে থাকতে পারেন না। তিনি ধীরে ধীরে বৈঠকখানার বারান্দায় এসে বসেন। একটা হরিণের চামড়ার উপর বসে বিকেলবেলাটা কাটিয়ে দেন। বয়স তাঁর ৮০-র উপর। চোখে আজকাল আর একেবারেই দেখতে পান না। তবু বাড়ির উঠোনে শেফালি গাছে এবং বাগানে যেসব নানান রকম গাছ আছে, কোথায় কোন গাছ আছে, কি ফুল ফুটে আছে, তিনি এখানে এসে বসলেই তা টের পান। তিনি এখানে বসলেই ধন বউ সোনাকে রেখে যায় পাশে। একটা মাদুরের ওপর সোনা হাত পা নেড়ে খেলে। মহেন্দ্রনাথ মাঝে মাঝে ওর সঙ্গে কথা বলেন। ওর কোমরের রূপোর টায়রা, হাতে সোনার বালা। এই ছেলে হেসে হেসে বৃদ্ধকে নানা বয়সের ছবির কথা মনে করিয়ে দেয়। তিনি এই অতি পরিচিত বিকেলের গন্ধ নিতে নিতে সোনার সঙ্গে বিগত দিনের গল্প করেন। প্রায় যেন সমবয়সী মানুষ, একে অপরের অসহায় অবস্থা বোঝে। সোনা অ আ ত ত করে, আর বুড়ো মানুষটা তখন যেন দেখতে পান। পাটকাঠি রাঁটি উঠোনের উপর দাঁড় করানো। উঠোন পার হলে দক্ষিণের ঘর, তার দরজা। ফড়িংয়েরা নিশ্চয়ই এ বাদলা দিনে উঠছে। এটা শরৎকাল। শরৎকাল এলেই ভূপেন্দ্রনাথ নৌকা পাঠাবে মুড়াপাড়া থেকে। অষ্টমীর দিন সে মহাপ্রসাদের আস্ত একটা কাটা পাঁঠার ছাল ছাড়ানো ধর নিয়ে আসবে। তখন বড় বউ এদিকে এলো, হাতে গরম দুধ। শ্বশুরের সামনে দুধের বাটি রেখে পায়ের কাছে বসল। সামনে পুকুর, আম জাম গাছের ছায়া, তারপর মাঠ। বর্ষাকাল বলে শুধু জল আর জল। যেখানে পাটের জমি, পাট কাটা হয়ে গেছে বলে সমুদ্রের মতো
অথবা বড় বিলের মতো যেন সেই এক বিল। রূপকথার রাজকন্যা জলে ভেসে যায়। বড় বউ নদীর মাঠ এবং জল দেখলে এইসব মনে করতে পারে। বড় বিলের কথা মনে হয়। বিয়ের দিন বড় নৌকা করে সে এই অঞ্চলে এসেছিল। এত বড় বিলে পড়ে বড় বউর বুকটা ধড়ফড় করে উঠল। কারা যেন এই বিলের কথা বলতে বলতে যায়, কিংবদন্তির পাঁচালির মতো বলতে বলতে যায়। এক সোনার নৌকা রূপোর বৈঠা এই বিলের তলায় ডুবে আছে। রাজকন্যার নাম সোনাই বিবি। বড় বউ মেঘলা আকাশ দেখতে দেখতে সেই প্রথম দিনের স্বামীর মুখে বিলের গল্প মনে করতে পেরে একটু অন্যমনস্ক হয়ে গেল। স্বামীর মাথার ভিতর কি গণ্ডগোলের পোকা তখনই ঢুকে গেছিল? নতুবা বাদলা দিনে হাঁটুরে মানুষের মতো এমন গল্প বলবে কেন? বড় বউ সোনার মুখের আদলটা দেখল ভালো করে। দেখতে দেখতে মনে হলো এই মুখ ধনকর্তার মতো নয়, ধন বউর মতো নয়, এই মুখ বাড়ির পাগল মানুষটার মতো। বড় বউ কলকাতায় বড় হয়েছে, কিছুকাল কনভেন্টে পড়েছে। পাগল ঠাকুরকে তার এখন আর পাগল বলে মনে হয় না, যেন সে তার কাছে এখন প্রায় মোজেসের মতো, অথবা কোনো গ্রিক পুরাণের বীর নায়ক, যুদ্ধক্ষেত্রে হেরে গিয়ে পথ হারিয়ে ফেলেছে। বড় বউ বলল, সোনার মুখ আপনার বড় ছেলের মতো হবে বাবা। মহেন্দ্রনাথ একটু হাসলেন, তারপর কেমন বিষণ্ণ হয়ে গেলেন। বললেন, মনির সারা শব্দ পাইতাছি না। পুকুর পাড়ে বসে আছে। মহেন্দ্রনাথ অনেক দিন থেকেই একটা কথা বলবেন বলে ভাবছিলেন। বড় বউকে কিছু বলার ইচ্ছা ছিল। যেন বড় বউর বাপের বাড়ির দিকের মানুষদের একটা ধারণা, হয়তো মনে মনে বড় বউ নিজেও সেটা বিশ্বাস করে। কিন্তু আমি তো জীবনে মিথ্যা কথা কই নাই, তঞ্চকতা করি নাই। আমি এই বয়সে তোমার একটা কথা কই, বিশ্বাস করো না করো কই। এমন ভেবে বললেন, বড় বৌমা, আমার তো সময় ফুরাইছে, তোমারে একটা কথা কমু ভাবছিলাম বৌমা। বড় বউ সামান্য হাসল, বলল, বলুন না। জানো বৌমা, মনি যখন ছুটি নিয়া বাড়ি আসতো, আমি গর্বে বুক ফুলাইয়া থাকতাম। এ তল্লাটে এমন উপযুক্ত পোলা আর কার কাছে আছে কও? সুতরাং আমি তোমার বাবারে কথা দিলাম। মাইনসে কয় আমার পোলা পাগল হয়েছে, আমি নাকি বিয়ার আগেই জানতাম। বড় বউ কোনো জবাব দিল না। সে বুড়ো মানুষটার পাশে সোনাকে কোলে নিয়ে বসে থাকল। বুঝলা বৌমা, মনি যেবারে এন্ট্রান্স পরীক্ষায় জলপানি পাইয়া প্রথম হইল, সব বাইরে কইলাম, নারায়ণ আমার মুখ রাখছে। আর বিয়ার পরই যখন পাগল হইল, তখন কইলাম নারায়ণ আমার তামাশা দেখছে। তিনি যেন এ সময় কি খুঁজতে থাকলেন হাত বাড়িয়ে। চক্ষু স্থির, ঘোলা ঘোলা চোখ, চুল এত সাদা, গালের দাড়ি এত সাদা যে মানুষটাকে সান্তাক্লজের মতো মনে হয়, চামড়া শিথিল। বড় বউ বলল, আপনার লাঠিটা দেব? না বৌমা, তোমার হাতটা দাও। বড় বউ হাতটা বাড়িয়ে দিলে বৃদ্ধ সেই দু হাত চেপে ধরে বললেন, বৌমা, তুমি অন্তত বিশ্বাস কইরো, মনি তোমার বিয়ের আগে পাগল হয় নাই। যাই না শুই না আমি পাগলের সঙ্গে তোমারে ঘর করতে আনি নাই। বলে বৃদ্ধ একেবারে চুপ মেরে গেলেন। চোখ থেকে জল গড়িয়ে পড়ছে, মুখের রেখাতে এতটুকু ভাঁজ নেই। এক ভাবলেশীন মুখ, মুখে কোনো আর ইচ্ছার রেখা ফুটে নেই, শুধু উদাস আর উদাস। মহাকালের যাত্রী হবার জন্য যেন পৃথিবীর এক পান্থশালায় জলছত্র খুলে বসে আছেন। সারা জীবন ধরে সকলকে জল দিয়েছেন, অবশেষে সেই জলের তলানিটুকু দিয়ে হাত মুখ প্রক্ষালন করে দূরের তীর্থযাত্রী হবার জন্য উন্মুখ। বৃদ্ধ অনেক দূর থেকে যেন কথা বলছেন। মনির মার কথা শুনলে বুঝি এমন হইতো না। দেখো বড় বউ, আমি বাড়ির কর্তা, মনি আমার বড় পোলা, সে কিনা ভাব কইরা ম্লেচ্ছ মাইয়া বিয়া করব? ঠিক না বৌমা, এটা ঠিক কথা না। বড় বউ এসব কথা শুনলে আর স্থির থাকতে পারে না, চোখ ভার হয়ে আসে। সোনার টুকরো ছেলে ভালোবেসে পাগল, কথা বললেই যেন এখন দরদর করে চোখে জল চলে আসবে।
সে অন্য কথা বলল, চলুন বাবা, আপনাকে ঘরে দিয়ে আসি। আমি আর একটু বসি বৌমা, বসলে মনটা ভালো থাকে। বারান্দায় বইসা থাকলে বর্ষার শাপলা শালুকের গন্ধ পাই, মনে হয় তখন ঈশ্বরের খুব কাছাকাছি আসি। তোমার মা কই? মা গেছেন পদ্মপুরাণ শুনতে। আপনার পদ্মপুরাণ শুনতে ইচ্ছে হয় না বাবা? পদ্মপুরাণ তো আমি নিজেই। মাগো, সারা জীবন আমি চাঁদ সদাগরের পাঠ করছি, তুই বেহুলার। বৃদ্ধ টেনে টেনে বললেন, যেন এই বয়সে কেবল বর দেওয়া যায়, এমন এক বয়স আর এমন এক মানুষ তিনি। সংসারে এ মানুষ প্রায় ঈশ্বরের সামিল যেন। তিনি টেনে টেনে যেন অনেক দূর থেকে বলছেন, বৌমা, তুমি আমার সতী সাবিত্রী, শাঁখা সিঁদুর অক্ষয় হোক মা তর। আজ এ পর্যন্ত। উপন্যাসের 4র্থ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।